সকালবেলা চায়ের দোকানে গিয়ে কিউআর কোড স্ক্যান করে ১০ টাকা মেটানো, ব্যাস ২ সেকেন্ডে কাজ শেষ। আপনি ভাবছেন এর চেয়ে আরামদায়ক আর আধুনিক জীবন বুঝি হতেই পারে না। পকেটে কোনো কাগজের নোট নেই, কোনো খুচরো পয়সার ঝামেলা নেই। কলকাতার অলিগলি থেকে প্রত্যন্ত গ্রাম, কোটি কোটি মানুষ আজ এভাবেই ডিজিটাল হয়ে গেছেন। বাজার থেকে ওষুধ কেনা, সবকিছুই চলছে চোখের পলকে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, পুরো ভারত আজ এভাবেই ক্যাশলেস হয়ে গেছে। এই পুরো ভারত ক্যাশলেস হওয়ার পেছনের বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। এই ক্যাশলেস গতির পেছনেই লুকিয়ে আছে এক অজানা অর্থনৈতিক চাপ, যাকে আমরা দেশের সবচেয়ে বড় প্রযুক্তিগত জয় মনে করছি, তার ভেতরেই জমছে বড় বিপদ। বিনামূল্যে পাওয়ার এই অতিরিক্ত সুবিধার আড়ালে সাধারণ ব্যবহারকারী নিজের অজান্তেই হারিয়ে ফেলছেন নিজের নিরাপত্তা। ২০১০ সালে দাঁড়িয়ে এই গতি তৈরি করেছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও ডিজিটাল ফাঁদ। ২০০০ সালের এই অর্থনৈতিক ও ডিজিটাল ফাঁদ বোঝার আগে আমাদের অভ্যাসের দিকে তাকাতে হবে। আমরা সবাই বিশ্বাস করি স্মার্টফোনে আঙুল ছুঁইয়ে টাকা পাঠানো মানেই যুগান্তকারী উন্নতি। সাধারণ ধারণা হলো ডিজিটাল লেনদেন বাড়লে পুরো সিস্টেম স্বচ্ছ হয়ে ওঠে, এতে সরকারি দুর্নীতি কমে, সাধারণ মানুষের মূল্যবান সময় বাঁচে, এতে সরকারি উন্নতি বাঁচে। ১০ সেকেন্ডে লোন পাওয়ার সুবিধা পেয়ে সবাই আত্মতৃপ্তিতে ভুগছে। ব্যাংকের লাইনে দাঁড়ানোর দিন শেষ বলেই সবাই স্বস্তি পায়। ব্যাংকের লাইনে দাঁড়ানোর দিন শেষ হওয়ার এই স্বস্তিকে পুঁজি করেই বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে। সরকার, ব্যাংক আর টেক কোম্পানিগুলো আমাদের অবিরাম এই আধুনিকতার গল্প শুনিয়েছে। তারা শিখিয়েছে নগদ কাগজের নোট রাখা আসলে ১ সেকেন্ডে ঝামেলা, ডিজিটাল আইডি নাকি আধুনিক স্মার্ট নাগরিকের একমাত্র পরিচয়। আমরাও সেই কথায় ভরসা রেখেছি। কোনো যাচাই ছাড়াই ফিঙ্গারপ্রিন্ট আর আধার নম্বর হাসি মুখে সব অ্যাপে তুলে দিয়েছি। আধার নম্বর ও মুখের ছবি এভাবে হাসি মুখে তুলে দেওয়ার পর আসল বিপর্যয় শুরু হয়েছে। ২০০০ সালে ভারতের ডিজিটাল পরিসংখ্যানে তৈরি হয়েছে এক সর্বগ্রাসী ফাটল। বড় কোম্পানিগুলো এই বিপদের কথা বিজ্ঞাপনে প্রচার করে না, কিন্তু বাস্তবের দিকে তাকালে চোখ কপালে উঠবে। গত ১ বছরে ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিপফেক দিয়ে তৈরি আর্থিক জালিয়াতি রেকর্ড ছুঁয়েছে। হাজার হাজার মধ্যবিত্ত মানুষের সঞ্চয় এক নিমেষে উধাও হয়ে গেছে। সাধারণ মানুষের অজান্তে ব্যাংকিং সিস্টেম ভেঙে এই সাইবার ক্ষতির পরিমাণ প্রায় ৭০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ৭০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া এই সাইবার ক্ষতি কিন্তু পুরনো ধাঁচের নয়। এটি কোনো আনাড়ি ফোন কলের প্রতারণা নয়। সাইবার অপরাধের এই নতুন রূপকে গবেষকরা ডাকছেন জামতারা 2.0। ও আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের ভিডিও থেকে কয়েক সেকেন্ডের ভয়েস স্যাম্পল নেওয়া হচ্ছে, তারপর তৈরি হচ্ছে নিখুঁত ভয়েস ক্লোন। আপনার গলার স্বরেই বন্ধুদের কাছে জরুরি টাকা চাওয়া হচ্ছে, নিমেষেই খালি করে দেওয়া হচ্ছে আপনার ব্যাংকের সব টাকা। ব্যাংকের সব টাকা খালি করে দেওয়ার এই কারবার এখন সাধারণ কল ছাড়িয়ে ভিডিও কলে ঢুকেছে। ভারতে এখন প্রতিদিন ১১ লক্ষেরও বেশি ভিডিও কেওয়াইসি যাচাই করা হচ্ছে, যে ক্যামেরা ভেরিফিকেশন তৈরি হয়েছিল নিরাপত্তার জন্য। সেটাই এখন সবচেয়ে বড় দুর্বলতা। অপরাধীরা ডিপফেক ভিডিও দিয়ে ব্যাংকের স্বয়ংক্রিয় ফেস স্ক্যানার অনায়াসে পার করে ফেলছে। তারা অন্যের নামে নতুন ক্রেডিট কার্ড আর সিম কার্ড তুলে নিচ্ছে। মানুষ ভাবছে ওটিপি গোপন রাখলেই চলবে, কিন্তু সত্য হলো এআই এখন আপনার ডিজিটাল স্বাক্ষর নকল করে অ্যাকাউন্ট দখল করছে। ডিজিটাল স্বাক্ষর নকল করে অ্যাকাউন্ট দখল করার ঘটনা আসলে হিমশৈল মাত্র। আসল এবং আরও গভীর খেলাটা চলছে সম্পূর্ণ পর্দার আড়ালে। আমরা যখন ভাবছি ফ্রি মোবাইল অ্যাপ আমাদের জীবন আরামদায়ক করছে, তখন তৈরি হয়েছে অ্যালগোরিদমিক প্রোফাইলিং। আপনার প্রতিটি গোপন অভ্যাস, প্রতিদিনের গতিবিধি আর পছন্দের ওপর স্বয়ংক্রিয় নজরদারি চলছে। আপনি কার সাথে কথা বলছেন এবং কোথায় যাচ্ছেন সব মিলিয়ে তৈরি হচ্ছে এক অদৃশ্য ডিজিটাল ফাইল। অদৃশ্য ডিজিটাল ফাইলের মধ্যে আপনার প্রতিদিনের খুঁটিনাটি কীভাবে সাহায্য থাকে, আপনি দিনে কতবার ইউপিআই দিয়ে কিভাবে সাজানো থাকে, আপনি দিনে কবার ইউপিআই দিয়ে চা বা মুদি কিনছেন তা রেকর্ড হয়। আপনি রাতে কখন ঘুমাটা বেশি করেন তা মাপা হয়। আপনার ফোনের ব্যাটারি কত শতাংশ থাকে কিংবা বিদ্যুৎ বিল দিতে কত দেরি হয় তাও গোনা হয়। এই কোটি কোটি তথ্য মিলিয়ে তৈরি হচ্ছে আপনার বিকল্প ক্রেডিট স্কোর। বিকল্প ক্রেডিট স্কোরের এই অদৃশ্য তালিকার উপর ভিত্তি করেই ব্যাংক তাদের নীতি বদলে ফেলেছে। এখন আর ব্যাংক ম্যানেজার আপনার চাকরি বা পারিবারিক স্থাবর সম্পত্তি দেখে লোন দেন না। সিদ্ধান্ত নিচ্ছে এজেন্টিক এআই নামের এক স্বয়ংক্রিয় অ্যালগরিদম। কোনো রক্তমাংসের মানুষ আপনার ফাইল খুলে দেখে না। অ্যালগরিদম ঠিক করে আপনার সামাজিক স্তর কেমন, আপনি কতটা অর্থনৈতিক চাপে আছেন, তাও ওই সফটওয়্যার ধরে ফেলে। তারপর আপনার অসহায়তার সুযোগ নিয়ে সেই সফটওয়্যারই
আপনার অর্থনৈতিক দুর্বলতা মেপে ঠিক করে দেয় আপনার ঋণের চড়া সুদের হার। ঋণের চড়া সুদের হার এবং স্বয়ংক্রিয় এই বিচার আমাদের এক অদ্ভুত জায়গায় দাঁড় করিয়েছে। ভারতের কোটি কোটি সাধারণ নাগরিক আজ কেবল ডেটা পয়েন্টে পরিণত হয়েছেন। আমরা ভাবি পেমেন্ট অ্যাপ আর সোশ্যাল মিডিয়া বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু ডিজিটাল অর্থনীতির নির্মম সত্য হল আপনি কোনো গ্রাহক নন, আপনি নিজেই সেই কাঁচামাল বা পণ্য। আপনার প্রতিটি ব্যক্তিগত তথ্য বিক্রি করে বহুজাতিক কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটে নিচ্ছে। মুনাফা লুটে নেওয়ার এই নোংরা কাঠামো সাধারণ মানুষের ওপর কিভাবে চরম আঘাত হানছে। সম্প্রতি দিল্লির এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছে একটি ভিডিও কল এসেছিল। ফোনের ওপাশে বিচারকের পোশাক, কোর্টরুমের সিলমোহর এবং ব্যাকগ্রাউন্ড অবিকল সুপ্রিম কোর্টের মতো সাজানো ছিল। তাকে মানি লন্ডারিংয়ের মিথ্যা অভিযোগে ভয় দেখানো হয়, নকল গ্রেপ্তারি পরোয়ানার ভয় দেখিয়ে কয়েক ঘন্টার মধ্যে তার ব্যাংক থেকে 7 কোটি টাকা তুলে নেওয়া হয়। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি 2010 সালের ভারতীয় সাইবার বাস্তবতার এক জীবন্ত দলিল। দিল্লির এই সাইবার বাস্তবতার শিকার কিন্তু কেবল বড় কোটিপতি ব্যবসায়ীরা নন। আমাদের চারপাশের সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো প্রতিনিয়ত এই ফাঁদে পা দিচ্ছে। রিটায়ার্ড সরকারি কর্মচারী থেকে শুরু করে পাড়ার মুদি দোকানি, সবার ফোনেই ব্যাংকের নামে স্পাইওয়্যার লিঙ্ক পাঠানো হচ্ছে। দেখতে তা অবিকল তাদের অফিসিয়াল ব্যাংকিং অ্যাপের মতো। বিল বকেয়া আছে বলে কিংবা লটারি জেতার লোভ দেখিয়ে মেসেজ পাঠানো হয়। আতঙ্ক বা লোভে পড়ে একটা সাধারণ ক্লিকেই পুরো ফোনের ব্যাকডোর খুলে যায়, আর সাথে সাথেই অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হ্যাকারদের কবজায় চলে যায়। অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ এভাবে চলে যাওয়ার ক্রমবর্ধমান ঘটনায় দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলো নড়েচড়ে বসেছে। রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংকের এআই মডেল ও মডেল রিস্ক ম্যানেজমেন্ট কঠোরভাবে নিরীক্ষা করার নির্দেশ জারি করেছে। ব্যাংকগুলোকে স্পষ্ট বলা হয়েছে যাতে কোনো ত্রুটিপূর্ণ অ্যালগোরিদমের হাতে গ্রাহকের নিরাপত্তা ছেড়ে না দেওয়া হয়। একই সাথে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন বা এনপিসিআই বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট পর্যালোচনার কথা ভাবছে, কারণ বিনামূল্যে কোটি কোটি ব্যবহারকারীর সার্ভার চালানো আর টেকসই হচ্ছে না। এতদিন যা নিখরচায় চলত, পরোক্ষভাবে তার খরচ শেষ পর্যন্ত সাধারণ নাগরিকের ঘাড়েই চাপবে। নাগরিকের ঘাড়েই এই খরচ চাপার পাশাপাশি সরকার চালু করেছে ডিপিডিপি আইন। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনের অধীনবাক্য করার চেষ্টা চলছে। এর কনসেন্ট ম্যানেজার ফ্রেমওয়ার্ককারী ঠিক করবেন কে তার ডেটা নেবে। কিন্তু বাস্তব পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। গবেষণায় দেখা গেছে ভারতের মাত্র 16% মানুষ জানেন যে তাদের ডেটা সুরক্ষার কোনো আইন আছে। বাকি 84% মানুষ কোনো নিয়ম না পড়েই অ্যাপের সব শর্তাবলীতে টিক চিহ্ন দিয়ে যাচ্ছেন। ফলে সুরক্ষা আইন থাকা সত্ত্বেও কোম্পানিগুলো সাধারণ মানুষের তথ্য ব্যবহার করছে। কোম্পানিগুলো অবাধে তথ্য ব্যবহার করলেও আমাদের কি পুরোপুরি পিছিয়ে যেতে হবে? আমরা কি প্রযুক্তি বর্জন করে আগের সেই কাগজের জমানায় ফিরব? একেবারেই না। আধুনিক প্রযুক্তির গতিকে থামানো অসম্ভব, আর সেই চেষ্টা করাও বোকামি। কিন্তু চোখ বন্ধ করে সবকিছু মেনে নেওয়া আত্মঘাতী। 2010 সালের ভারতের ডিজিটাল বাস্তবতায় টিকে থাকতে হলে আপনাকে কেবল এক সাধারণ ব্যবহারকারী হলে চলবে না, আপনাকে হতে হবে নিজের অধিকার সম্পর্কে সম্পূর্ণ সচেতন নাগরিক। ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন এখনই বন্ধ করতে শিখুন। অপরিচিত ভিডিও কলে মুখ দেখাবেন না। পেমেন্ট করার আগে রিসিভারের নাম 2 বার মিলিয়ে নিন। মনে রাখবেন, নিজের ডেটা ও ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজের হাতে না রাখলে প্রযুক্তি মুক্তির বদলে অদৃশ্য শৃঙ্খল হয়ে উঠবে। এমনই বাস্তবধর্মী প্রযুক্তি বিশ্লেষণ ও অর্থনীতির ভেতরের খবর নিয়মিত পেতে বেঙ্গালি রেপোর সাথে যুক্ত থাকুন।